where the mind is without fear and the head is held high, where knowledge is free. আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা জলের সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা জানি যে জলের অপর নাম হচ্ছে জীবন। আমরা কিন্তু না খেয়ে হয়তো 2 দিন 4 দিন 5 দিন বেঁচে থাকতে পারবো, কিন্তু জল ছাড়া একদিনও বেঁচে থাকা সম্ভবপর নয়। এখন মনে হতে পারে যে জল তো একটা সব জায়গাতেই দেখতে পাই, নদীতে দেখতে পাই, পুকুরে দেখতে পাই, কূপে নলকূপে বিভিন্ন জায়গায় জল দেখতে পাই, তাহলে গুরুত্ব কিসের? কিসের গুরুত্ব? আমরা যে বিষয়টাতে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভৌম জলের গুরুত্ব। ক্লাস 12-এর ভৌম জলের গুরুত্ব, ভূগোলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটি। ভৌম জল কাকে বলে? কাকে আমরা বলি ভৌম জল? এটার ইংরেজি হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার। আন্ডারগ্রাউন্ড ওয়াটার তার মানে কি? আমরা যদি ভূ অভ্যন্তর থেকে একটু ওপরের দিকে তাকাই, একটু ক্লাস 12, তোমাদেরকে বলছি ক্লাস 8-এ ফিরে যাও। যদি আমরা সেকশন করি, নিচে কেন্দ্রমণ্ডল, তারপর গুরুমণ্ডল, তার উপরে হচ্ছে শিলামণ্ডল, তাই তো? বা ভূত্বক, যার ওপর আমরা বসবাস করছি। তাহলে এই ভূত্বকের নিচে, আন্ডারগ্রাউন্ড, এই ভূত্বকের নিচে কিন্তু একটা জলস্তর আছে, যে জলস্তরটাকে আমরা বলি ভৌম জলস্তর, ইংরেজিতে যাকে বলা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার। এই ভূত্বক কী কী দিয়ে তৈরি, কি কি আছে, কি কি দেখতে পাই? আমরা দেখতে পাই মাটি, রেগোলিথ, এবং সেই সঙ্গে রয়েছে অসংখ্য শিলার চূর্ণ বিচূর্ণিত হয়ে যাওয়া সূক্ষ্ম থেকে সূক্ষাতি কণা, সূক্ষ্ম থেকে সূক্ষাতিপূর্ণ কণা, যেগুলোকে আমরা বলি ভীষণ ছোট ছোট ডাস্টিং পার্টিকেলস। যেমন তোমরা বালি দেখতে পাও, বালিটা কি? বালি হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু শিলার চূর্ণ বিচূর্ণ হতে হতে একদম সূক্ষ্মতম অবস্থা। এই নিয়ে হচ্ছে আমাদের ভূত্বক গঠিত, যার সঙ্গে বিভিন্ন খনিজ। শিলা মানে কি? শিলার সঙ্গে খনিজ যুক্ত হবে। তাহলে আমরা কাকে বলবো ভৌম জল? ভৌম জল বলতে আমরা কি বুঝি? সাধারণত ভূগর্ভে মাটি, রেগোলিথ ও শিলার রন্ধ্রের মধ্যে অবস্থিত যে জলস্তর, তাকেই বলা হয় ভৌম জলস্তর, ভৌম জল বা উপপৃষ্ঠীয় জলস্তর। উপপৃষ্ঠীয় কেন? কারণ এই যে পৃষ্ঠদেশ ভূত্বক, তার নিচে এই জলস্তরটা রয়েছে। তাহলে কি কি আছে? কার কার মধ্যে আবর্তিত থাকছে? মাটি, রেগোলিথ ও
শিলারন্ধ্রের মধ্যে আবদ্ধিত জলকে বলা হয় ভৌম জল। তোমাদের কাছে রেগোলিথ নতুন কোনো কথা নয়, মৃত্তিকা তোমরা পড়েছ। যান্ত্রিক আবহবিকারের ফলে শিলা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে ভূত্বকের যেখানে পড়ে থাকে এই শিলার চূর্ণ বিচূর্ণিত অবস্থাটাকে আমরা বলি রেগোলিথ। তাহলে মাটি রেগোলিথ অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরে যে আমরা মাটি দেখতে পাচ্ছি, ভূগর্ভে মাটি, রেগোলিথ এবং শিলা রন্ধ্রে যে জল আবদ্ধিত অবস্থায় বা সঞ্চিত অবস্থায় থাকে তাকে আমরা বলি ভূজল, ভৌমজল বা উপপৃষ্ঠীয় জলস্তর, যাকে আমরা ইংরেজিতে বলছি আন্ডারগ্রাউন্ড সারফেস ওয়াটার, অর্থাৎ ভূত্বকের নিচের স্তর। তাহলে এই আন্ডারগ্রাউন্ড যে ওয়াটারটা ভৌমজল, এই ভৌমজলের সোর্স কী বৈশিষ্ট্য, কিভাবে আসছে এই জল মাটির নিচে? জল তো সব জায়গাতেই আছে, এটা কিন্তু ভূগর্ভের নিচের জলস্তর। এটা কিন্তু কখনো তোমরা ভুলবে না, এটা হলো ভূগর্ভের নিচে, ওপরে কিন্তু নয়, এই জায়গাটা কিন্তু নয়, এই যে নিচের যে জায়গাটা, ভূগর্ভের নিচের যে জায়গাটা, সেইখানে আমরা মাটি, রেগোলিথ এবং শিলারন্ধ্রের মধ্যে এই জলটাকে দেখতে পাই। তাহলে যখন এটাকে শিলারন্ধ্রের মধ্যে দেখতে পাবো বা ভূগর্ভে মাটির নিচে দেখতে পাবো, তাহলে আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে এর উপর কিন্তু একটা চাপ আছে। এই যে ওপরের যে ভূত্বক, তার চাপটা কোথায় দিচ্ছে? ভৌম জলস্তরের ওপর। এর উপরে একটা অসম্ভব রকম প্রযুক্ত চাপ আমরা কিন্তু লক্ষ্য করি এবং এর তাপমাত্রা, যে তাপমাত্রাটা আমরা এখানে দেখতে পাই, ভূত্বকের ওপরে যে জল, সাধারণ জল দেখতে পাই, তার থেকে কিন্তু এর তাপমাত্রাটাও বেশি। তাহলে ভৌমজলের কি দেখতে পেলাম? ভৌমজলের ওপর প্রযুক্ত চাপ ও তাপমাত্রা কিন্তু সাধারণ জলের তুলনায় বেশি। খুব স্বাভাবিক, যেহেতু মাটির নিচে আছে, এর উপর প্রেশারও যেমন থাকছে, ঠিক সেই রকম এর ভেতরে যে টেম্পারেচারটা, কারণ আমরা জানি যে ভূপৃষ্ঠের ওপরে যত উঠবো আমরা প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা যেমন কমতে থাকে, ঠিক সেই রকম ভূ অভ্যন্তরে আমরা যত প্রবেশ করি তত কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করে। যার জন্য কি হয়, এই যে কেন্দ্রমণ্ডল, একদম যে লোয়ার পার্টটা, যতদূর পর্যন্ত আমরা প্রমাণ পেয়েছি, আমরা অনুমান করি যে কেন্দ্রের উষ্ণতা প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, প্রচুর উষ্ণ। সেই জন্য কিন্তু সাধারণ জলের তুলনায় ভৌমজলের উপর প্রযুক্ত চাপ এবং তাপমাত্রাটা অনেকটাই বেশি। এই জন্য কি হয়, এই কারণের জন্যই কিন্তু সাধারণ জলের চাইতে ভূজলের দ্রবণ ক্ষমতাটাও অনেকটা বেশি। যে কোনো কিছু থেকে খুব সহজে, যে কোনো খনিজ বস্তু বা শিলা যাই হোক না কেন, তাকে খুব সহজেই কিন্তু দ্রবীভূত করে ফেলতে পারে। ওয়ারেস এই জলের কিন্তু প্রবাহ বেগটা আবার কম। কেন কম? জায়গাটা ছোট, একটা কনজেস্টেড এরিয়ার মধ্যে জলটা সঞ্চিত হয়ে থাকছে, সেই জন্য প্রবাহ বেগ কিন্তু সাধারণ জলের তুলনায় কম। বাকি কিন্তু অন্যান্য চাপ, তাপমাত্রা, দ্রবণ ক্ষমতা, এগুলো আবার সাধারণ জলের তুলনায় কিন্তু বেশি, এটা আমরা দেখতে পাচ্ছি। এবার দেখব ভৌমজলের কন্ট্রোলিং ফ্যাক্টরস, মানে নিয়ন্ত্রকগুলো কী কী। কারা কারা ভৌমজলের কোনো জায়গায় বাড়া কমা, কখনো বেশি কখনো কম ভৌমজলের মাত্রা, এটার বাড়া কমা কী কী জিনিসের ওপর নির্ভর করে, সেইগুলো আমরা এবার একটু আলোচনা করব। কারণ ভৌমজল যদিও মাটির নিচের জল, তবুও কিন্তু এই জলের সবসময় যে একদম ফিক্সড হয়ে থাকবে তা কিন্তু স্থির নয়, এর পরিমাণ বাড়া কমা করে। তো
তোমরা একটা জিনিস দেখবে, তোমরা একটা খুব কমন জিনিস আমরা দেখতে পাই যে দীর্ঘদিন যখন বৃষ্টি হয় না, শীতকালের পর থেকে গ্রীষ্ম বর্ষার প্রারম্ভ পর্যন্ত আমরা একটা জিনিস খুব দেখি যে পাম্পে জল ঠিক মতো উঠছে না। কুয়ো থেকে, গ্রামীণ অঞ্চলে দেখবে কুয়োতে জলটা অনেক নিচের দিকে চলে যাচ্ছে, নদীগুলো শুকিয়ে যাচ্ছে, সরু দড়ির মতো নদী। যে দামোদরকে আমরা একটু তোমাদের এখানে উদাহরণ দিয়েই বলি, যে দামোদরকে আমরা বলি দুঃখের নদ, সেই দামোদরকে তুমি এখন যেমন বর্ষাকালে দেখছো, এই দামোদরকে তুমি শীতকাল বা গ্রীষ্মকালে দেখে মনে হবে মা বইয়ে কি পড়েছি, বইয়ে কি ভুল পড়েছি, দামোদর দিয়ে হেঁটে পার হয়ে যাচ্ছে গরু, ছাগল, মানুষ সবাই। তাহলে এই যে মাত্রার বাড়া কমা, এটাই হচ্ছে কিন্তু ভৌমজলের নিয়ন্ত্রকের ওপর নির্ভর করে। আমরা কি জানবো এবার আমরা জানবো ভৌমজলের নিয়ন্ত্রক, যাকে আমরা ইংরেজিতে বলি কন্ট্রোলিং ফ্যাক্টরস। কি কি জিনিস ভৌমজলকে নিয়ন্ত্রণ করে? তাহলে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভৌমজলের সোর্সটা কি, মূল উৎস কি। মূল উৎসই কিন্তু হচ্ছে বৃষ্টিপাত ও তুষার গলা জল। অনেক কিছু সোর্স আছে, কিন্তু মুখ্য উৎসই কিন্তু হচ্ছে প্রধান। যদি তোমাদের পরীক্ষাতে কখনো আসে ছোট প্রশ্ন হিসেবে যে ভৌমজলের প্রধান উৎস কি, তোমরা পরিষ্কার বলবে যে এই বৃষ্টিপাত এবং তুষার গলা জল, এই দুটোই হচ্ছে কিন্তু ভৌমজলের প্রধান উৎস, যেখান থেকে মাটির নিচে ভৌমজলটা সংগ্রহিত হয় বা জমা হয়। সংগ্রহিত বলবো না, হ্যাঁ সংগ্রহিত বলা যেতে পারে, সঞ্চিত হয় বা জমা হয়। প্রধান উৎস হচ্ছে কি বৃষ্টিপাত ও তুষার গলা জল, এই দুটো হচ্ছে কিন্তু মুখ্য। এরা কি করে? এই বৃষ্টির জল বা তুষার গলা জল মাটির নিচে চুইয়ে 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 ধীরে ধীরে ভূ অভ্যন্তরে প্রবেশ করে ভূত্বকের যে উপপৃষ্ঠীয় স্তরটা, ওপরের যে স্তরটা, সেটাকে পুরোপুরি ভিজিয়ে দেয় বা সম্পৃক্ত করে দেয়, পুরো লেয়ারটাকে ভিজিয়ে দেয়। এখন তোমাদের মনে হতে পারে যে মাটির ভেতরে ছিদ্র আছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো যে মৃত্তিকার মধ্যে সূক্ষ্ম 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 অজস্র রন্ধ্র কিন্তু আছে, যেখান দিয়ে এই জলটা চুইয়ে ভেতরে প্রবেশ করছে। এবং একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সব জায়গায় কিন্তু এই জলের অনুস্রাবণের মাত্রা সমান হতে পারে না বা সমান কখনোই নয়। কেন নয়? তখনই কিন্তু চলে আসে আমাদের এই নিয়ন্ত্রকের কথাগুলো। কেন নয়? কারণ সব জায়গার ভূত্বক সমান নয়, সব জায়গার ভূত্বক একই রকম শিলা বা খনিজ দিয়ে গঠিত নয়। সমগ্র ভূত্বকটা কিন্তু বা সমগ্র অঞ্চল, যে অঞ্চলের ওপর দিয়ে ভৌমজল তার কাজ করছে বা তার অবস্থান সুনিশ্চিত করছে, সেই জায়গাটাও কিন্তু একই রকম হতে পারে না। বিভিন্ন রকম জলবায়ু দ্বারা অধ্যুষিত অঞ্চল আমরা ভূপৃষ্ঠে দেখতে পাই। তাহলে সেই জন্যই কিন্তু এই নিয়ন্ত্রকগুলোর ওপর আমাদেরকে নির্ভর করতে হয় যে কোথায় ভৌমজলের মাত্রা বেশি, কোথাও বা কম ভূপৃষ্ঠে, সেগুলো কিছু কিছু নিয়ন্ত্রকের ওপর নির্ভর করে। তাহলে মূল সোর্স আমরা কি দেখলাম? বৃষ্টির জল আর তুষার গলা জল। তুষার গলা জল মানে বরফ গলা যে জলটা, সেই জলটাও তো ভূপৃষ্ঠের মধ্যে চুইয়ে প্রবেশ করে অনুস্রাবণ পদ্ধতিতে, লিচিং সিস্টেম যেটা, তার মাধ্যমে আস্তে 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 কিন্তু ভূগর্ভে বা দিয়ে বা ভূ অভ্যন্তরে প্রবেশ করে চুইয়ে চুইয়ে। কন্ট্রোলিং ফ্যাক্টরসগুলো কী কী, নিয়ন্ত্রকগুলো কী কী, এবার আমরা সেগুলো বিস্তারিত আলোচনা করব। প্রথমেই হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্ব। ফার্স্ট পয়েন্ট, যেহেতু বৃষ্টি দিয়ে শুরু করেছি আমরা, বৃষ্টিপাতেই থাকবো। বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্ব। বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্ব হচ্ছে প্রথম পয়েন্ট বা প্রথম কন্ট্রোলিং ফ্যাক্টরস। ভূপৃষ্ঠের সব জায়গায় বৃষ্টিপাত সম পরিমাণে হয় না, সব সময়ও হয় না। কারণ আমরা দেখেছি যে কিছু বৃষ্টিপাত
ঋতুর ওপর নির্ভর করেও কিন্তু হয়ে থাকে। যেমন আমাদের দেশ ভারতবর্ষ, আমরা কি জানি, মৌসুমী জলবায়ুর দেশ। এই দেশে বৃষ্টিপাতটা সংঘটিত হয় গ্রীষ্মকালের শেষে, মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে, তাই তো? দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এটা আমি ভারতের কথা বলছি, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বৃষ্টিপাত সংঘটিত হয়। সুতরাং বৃষ্টিপাতের পরিমাণ এবং কতদিন পর্যন্ত বৃষ্টিপাতটা হচ্ছে, কতক্ষণ ধরে হচ্ছে, এই বিষয়গুলোর ওপর কিন্তু ভৌমজলের পরিমাণ বহুলাংশে নির্ভরশীল। কেমন? বহুলাংশে নির্ভরশীল। কারণ কী হবে, বৃষ্টি বেশি হলে, বৃষ্টিপাত বেশিক্ষণ ধরে হলে পরে প্রচুর পরিমাণে জল অনুশ্রাবণ পদ্ধতিতে ভূ অভ্যন্তরে খুব সহজেই প্রবেশ করতে পারবে এবং একটা স্থায়ী স্তর, যেখানে জলের কোনো অভাব কখনোই হবে না, সেরকম স্থায়ী স্তর কিন্তু তৈরি করবে। বৃষ্টিপাতের পরিমাণ শুষ্ক ঋতুতে কমে যায়, ফলে তখন ভৌমজলের স্তরটাও নিচের দিকে নেমে আসে, ভেতরে চলে যায়, জল সহজে উঠে আসতে পারে না। আবার যখন বৃষ্টি বেশি হয়, দীর্ঘ সময় ধরে হয়, তখন কিন্তু ভৌমজলের স্তরটা খুব স্বাভাবিকভাবে উপপৃষ্ঠীয় স্তরের কাছাকাছি চলে আসে। এটা গেল বৃষ্টিপাতের পরিমাণ এবং স্থায়িত্ব। দ্বিতীয় হচ্ছে শিলা বা মৃত্তিকার সছিদ্রতা ও প্রবেশ্যতা। মোস্ট ইম্পর্ট্যান্ট, শিলা বা মৃত্তিকার সছিদ্রতা বা প্রবেশ্যতা। ভূত্বকের ওপর শিলা রয়েছে, মৃত্তিকাও রয়েছে। শিলা বা মৃত্তিকা দিয়ে ভূত্বকটা গঠিত। এবার কি হয়, এই শিলাগুলো কিন্তু পরস্পর বা মৃত্তিকাগুলো পরস্পরের সঙ্গে দৃঢ় সঙ্গবদ্ধ হয়ে লেগে থাকে। তাদের মাঝখানে একটা গ্যাপিং আছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের, সেই গ্যাপ দিয়ে কিন্তু ছোট বড় নানা রকম শিলা দিয়ে মৃত্তিকা গঠিত এবং এরা পরস্পর সঙ্গবদ্ধ দৃঢ় থাকলেও তাদের মধ্যে যে ফাঁক আছে, সেই ফাঁক দিয়ে কিন্তু জল, বায়ু এরা কিন্তু প্রবেশ করে। এই ছিদ্রগুলোকে আমরা, এই যে ফাঁকগুলো, গ্যাপিংগুলো মৃত্তিকার মধ্যে, একটা মৃত্তিকার সঙ্গে আরেকটা মৃত্তিকার যে গ্যাপিং, তাকে আমরা বলি ছিদ্র বা রন্ধ্র। এই ছিদ্র বা রন্ধ্রের মাত্রা দিয়ে কিন্তু প্রবেশ্যতা বা অপ্রবেশ্যতা এই দুটো নির্ভর করে। আমরা প্রবেশ্যতাতেই আছি, প্রবেশ্যতাতেই নিয়ে আলোচনা করব। যেখানে কি হয়, যে একটা নির্দিষ্ট পরিমাণ শিলা বা মৃত্তিকার মোট আয়তনের সাপেক্ষে ওই শিলা বা মৃত্তিকার রন্ধ্রের মোট আয়তনের শতকরা অনুপাতকে শিলা বা মৃত্তিকার সছিদ্রতা বলা হয়। এর একটা সূত্র আছে, একটু সূত্রটা দিয়ে তোমাদেরকে বোঝাই, তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। N = W/V × 100। N = W/V × 100। যেহেতু শতকরা, N মানে কি? N মানে হচ্ছে শিলার সরন্ধ্রতা বা সছিদ্রতা, যাই বলো না কেন, শিলার সরন্ধ্রতা বা সছিদ্রতা হচ্ছে N। W হলো রন্ধ্রের মোট আয়তন, মানে যে রন্ধ্রটা রয়েছে শিলার মধ্যে, যে রন্ধ্রটা রয়েছে, বা দুটো শিলা বা দুটো মৃত্তিকা যে শিলা দিয়ে গঠিত, দুটো শিলার মধ্যে তার যে গ্যাপিংটা, তার যে আয়তনটা, কতটা পরিমাণ আয়তন, সেটা হচ্ছে W। V মানে হলো শিলার মোট আয়তন, অর্থাৎ যে শিলাটা দিয়ে গঠিত মৃত্তিকার স্তরটা বা যার মধ্যে গ্যাপিং, যে প্রত্যেকটা শিলা দেখতে পাচ্ছি তার যে গ্যাপিংটা, সেটা হচ্ছে আয়তন। তাকে আমরা শতকরা অনুপাত 100 দিয়ে প্রকাশ করছি। এই অনুপাত দিয়ে আমরা কি বুঝতে পারবো, শিলার মধ্যেকার সছিদ্রতার পরিমাণ কত বা তার শতকরা আয়তন কত, সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো। যেমন তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলছি, কাদামাটি। কাদামাটি তো খুব নরম জিনিস, তোমাদের মনে হতে পারে বাহ, কাদামাটি যখন নরম, তাহলে এখান দিয়ে প্রচুর পরিমাণ জল হয়তো চুইয়ে ভেতরে প্রবেশ করতে পারবে। তা কিন্তু হয় না। কেন হয় না? কারণ এর সছিদ্রতা বেশি, দ্যাট মিনস N বেশি, N এর মাত্রা বেশি। সছিদ্রতা মানে হচ্ছে আমরা যে দেখতে পাচ্ছি শিলার সছিদ্রতা বেশি, whereas কাদামাটির মধ্যে কিন্তু প্রবেশ্যতা ভীষণ কম। সেই জন্য কাদামাটিতে খুব একটা বেশি জল চুইয়ে ভেতরে প্রবেশ করতে পারে না। আবার শিল, গ্যাব্রো, এরা আগ্নেয় শিলা, এদের সছিদ্রতা আরও কম, ফলে সেগুলোতে তো খুব স্বাভাবিক ব্যাপার, কোনোভাবেই জল প্রবেশ করতে পারবে না। শক্ত শিলা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু ডোলোমাইট, বেলে পাথর,
চুনাপাথর যারা দ্রবীভূত হয়ে যায়, এই সমস্ত শিলাগুলোর মধ্যে আমরা ভৌমজলের সঞ্চয়ের মাত্রা বেশি দেখি। কেন? কারণ এর প্রবেশ্যতাও বেশি, এর মধ্যেকার সছিদ্রতা সান্দ্রতার সঙ্গে এর ভেলোসিটি এবং ডাব্লিউ এর ব্যালেন্সিং 100% স্যাচুরেটেড, সেই জন্য এটা দেখতে পাচ্ছি। এবার চলে আসব তৃতীয় পয়েন্ট, দুটো পড়লাম। 3 নম্বর হচ্ছে ভূমির ঢাল। 3 নম্বর ভূমির ঢাল। একটু এঁকে দেখাচ্ছি, দেখো। ধরো এটা একটা ঢালু অঞ্চল, এখানে কি জলটা স্থির হয়ে থাকবে? বৃষ্টি পড়লে বা তুষারগলা জল যাই আসুক না কেন, সেটা কিন্তু এখানে স্থির হয়ে থাকবে না। ভূমির ঢাল যেহেতু বেশি, গড়িয়ে চলে যাবে। জমবে কোথায়? এই যে নিচু জায়গাটা, এই যে অবতল অংশ, এইখানে কিন্তু সঞ্চয় বেশি হবে। তাহলে কি হয়? ভূমির ঢাল যদি বেশি হয় তাহলে পরে ভৌমজলের সঞ্চয় কম হবে, যদি ঢাল কম হয় তাহলে পরে কিন্তু ভৌমজলের সঞ্চয় বেশি হবে। এটা হলো ভূমির ঢাল পয়েন্ট। চতুর্থ পয়েন্টে চলে যাই আমরা। চতুর্থ পয়েন্ট হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন, যে সমস্ত অঞ্চলগুলো উষ্ণ অঞ্চল, সেই সমস্ত অঞ্চলের তাপমাত্রার পরিমাণ মাত্রাধিক হওয়ার জন্য বাষ্পীভবন খুব বেশি হয়। কেন? জলীয় বাষ্প প্রচুর পরিমাণে শোষিত হয়ে যায়। আবার যে সমস্ত জায়গায় খুব বেশি উষ্ণ নয়, মাঝারি উষ্ণতাযুক্ত জায়গায়, সেই সমস্ত জায়গায় জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দ্রুত ঘনীভবন সংঘটিত হয়, ফলে বৃষ্টি বেশি হয়। বৃষ্টি বেশি হলেই অটোমেটিক্যালি সেই জায়গাটায় জলীয় বাষ্পের পরিমাণের ওপর বৃষ্টি বেশি হওয়ার জন্য সেখানে ভৌমজল স্তর কিন্তু বৃদ্ধি পাবে। এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যার জন্য আমরা কি দেখতে পাই যে বেশি মরু অঞ্চলে আমরা ভৌমজলের মাত্রা কিন্তু কম দেখতে পাই, ভৌমজলের স্তরটা খুবই কম। কেন কম? মরু অঞ্চল, উষ্ণ অঞ্চল, বাষ্পীভবনের মাত্রা বেশি। পঞ্চমত, ফিফথ পয়েন্ট হচ্ছে ভূমির ব্যবহার ও প্রকৃতি। ব্যবহার ও প্রকৃতি। আমরা যে ভূমিরূপে বসবাস করছি তার ব্যবহার এবং প্রকৃতিটা কেমন? গ্রামাঞ্চলে কি দেখতে পাই? গ্রামাঞ্চলে কৃষিকাজ, পশুচারণ, এগুলো কিন্তু অত্যাধিক মাত্রায় জমির কাজের জন্য মাটিকে কর্ষণ করা হয়, লাঙল দেওয়া হয়, নিড়ানি দেওয়া হয়, অনেক কাজ করা হয়। তো তখন কি হয়? মাটি কিন্তু তখন খুব লুজ, হালকা হয়ে যায়। ফলে সে সমস্ত জায়গায় খুব সহজেই কিন্তু ভৌমজল, বৃষ্টির জল হোক বা তুষারগলার জল হোক, যাই হোক না কেন, ভৌমজল কিন্তু খুব সহজেই ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারে। ওয়্যারএজ শহরাঞ্চলে কি হয়? গাছপালা কম, ইট কাঠ কংক্রিট দিয়ে বাড়িঘর তৈরি, রাস্তাঘাট মাটির ওপর পিচ দিয়ে ঢালাই করা, ফলে মাটির ওপর একটা আস্তরণ জমা পড়ে যায়, কিন্তু জল সহজে প্রবেশ করতে পারে না। সেই জন্য শহরাঞ্চলে ভৌমজল স্তর কিন্তু অনেক নিচের দিকে নেমে যাচ্ছে। যে আমরা বড় বড় শহরগুলোর কথা আমরা প্রায়শই বিভিন্ন মিডিয়া নিউজে দেখি, অনেক পরিবেশ প্রেমী মানুষ তারা বারবার বলেন যে গাছপালা লাগানো হোক, মাটি দিয়ে সবুজায়ন বাড়ানো হোক। কেন বলেন? এই কারণেই বলেন যে কলকাতা শহর, কলকাতা মহানগরীতে কিন্তু ভৌমজল স্তর অনেক নিচে নেমে গেছে, অনেক নিচে। যে কোনো বড় বড় বম্বে, এই সমস্ত জায়গাগুলো, দিল্লি, যত বড় বড় মহানগর, সেখানে কিন্তু ভৌমজলের স্তরটা নিচের দিকে নেমে যাচ্ছে। কারণ কি? কারণ একটাই, যে সেখানে মৃত্তিকার পরিমাণ, লুজ টেক্সচার্ড শিলার পরিমাণ, মৃত্তিকার পরিমাণ প্রচুর পরিমাণে কম, ফলে জলটা সহজে ভূ অভ্যন্তরে সিপেজ সিস্টেম বা চুইয়ে অনুশ্রাবণ পদ্ধতিতে বেশি পরিমাণে ভেতরে প্রবেশ করতে পারছে না। এটা কিন্তু আমরা দেখেছি, এবং বারবারই বলা হচ্ছে যে অদূর ভবিষ্যতে কী হবে তাও আমরা জানি না। হয়তো এমন একটা দিন আসবে কলকাতা শহর আর জলই পাচ্ছে না, এমন দিনও কিন্তু আসতে পারে। যতই বৃষ্টি হোক, যতই শহর ভেসে যাক, অল্প বৃষ্টিতে হাঁটু জল, ঘরের জল ঢুকুক, জোয়ারের জল ঢুকুক, যাই ঢুকুক না কেন, বান ডাকার জল ঢুকুক, কলকাতাতে হয় এই জিনিসটা। সাঁড়াসাড়ি বানের সময়ও হুগলি নদী দিয়ে প্রচুর পরিমাণ জল প্রবেশ করে। তবুও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে এর বেস, যেটা ভৌমজল স্তরের যে মূল বেস, ভিত্তিটা, সেটা কিন্তু ইট কাঠ কংক্রিট দিয়ে ঢাকা বলে শহরাঞ্চলে কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি ভৌমজল স্তর নিচের দিকে নেমে যাচ্ছে। এবারে আলোচনা করব অধঃক্ষেপণের প্রকৃতি।
অধঃক্ষেপণের প্রকৃতি। তোমরা জানো অধঃক্ষেপণ কাকে বলে, যে তুষারপাত, বৃষ্টিপাত, শিশির, কুয়াশা, তুহিন সমস্ত কিছুকে আমরা কিন্তু একত্রিতভাবে অধঃক্ষেপণ বলে থাকি। বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতি বেশি পরিমাণে যেখানে সংঘটিত হয় সেখানে কিন্তু মাটির তলায় জল বেশি প্রবেশ করে এবং এতে করে ভৌমজলের সঞ্চয় বৃদ্ধি পায়। যত ভৌমজলের সঞ্চয় বাড়বে তত কিন্তু ভৌমজলের সক্রিয়তা বাড়তে থাকবে, কারণ জলটা কাজ করবে কাকে নিয়ে? জলের পরিমাণ যত বেশি হবে তত কিন্তু সক্রিয়তা থাকবে। এই হলো কন্ট্রোলিং ফ্যাক্টরস বা ভৌমজলের নিয়ন্ত্রক। এবার আমরা দেখব ভৌমজলেই আছি, ভৌমজলের প্রকারভেদ। কত রকম ভৌমজল আমরা দেখে থাকি, কত রকম ভৌমজল আমরা দেখে থাকি। ভৌমজল মূলত 4 প্রকার। ভৌমজল মূলত 4 প্রকার। আমি একটা চার্ট করে তোমাদেরকে দেখাচ্ছি 4 প্রকার ভৌমজল। প্রথম হচ্ছে আবহিক, ফার্স্ট হচ্ছে আবহিক জল। আবহিক জলটা নিয়ে প্রথমে আলোচনা করি। আবহিক বা মিটিওরিক জল কাকে বলে? আবহিক জল বায়ুমণ্ডলে ঘনীভূত জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প যখন তুষার, বৃষ্টি, শিশির ইত্যাদি ফর্মে, ইত্যাদির আকারে যখন ভূপৃষ্ঠে পতিত হয় তখন সেই পতিত জলটা চুইয়ে চুইয়ে ভূপৃষ্ঠের বা ভূপৃষ্ঠের যে অভ্যন্তরস্থ স্তর সেই অভ্যন্তরে প্রবেশ করার পর ভৌমজল রূপে অবস্থান করে। এই জলটাকে যার জন্য আমরা অনেক সময় গগনাম্বু জলও বলে থাকি, যেহেতু গগন মানে কি আকাশ, আকাশ থেকে ঘনীভবন, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হচ্ছে। তুষারপাত কোথা থেকে হয়? আকাশ থেকে হয়। বৃষ্টি কোথা থেকে পড়ে? আকাশ থেকে পড়ে। শিশির কোথা থেকে পড়ে? আকাশ থেকে পড়ে। তুহিন, তুষার সবই আকাশ থেকে। গগন থেকে যেহেতু আসছে বলে এই জলটাকে আমরা গগনাম্বু জলও বলে থাকি, গগনাম্বু বা আবহিক জল বলে। বায়ুমণ্ডলে এই জল বায়ুমণ্ডল থেকে এই জল ভূগর্ভে প্রবেশ করে বলে একে অনুপ্রবিষ্ট জলও বলা হয়। এবং সবচাইতে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে আবহিক বা মিটিওরিক জল হলো ভৌমজলের মূল উৎস। কারণ দেখো, আমরা প্রথমেই আলোচনায় বলেছিলাম যে ভৌমজলের প্রধান উৎস হচ্ছে 2টি, কি? বৃষ্টিপাত আর তুষার গলা জল। তাহলে প্রধান এই দুটোই কিন্তু আবহিক জল। সেই জন্য আমরা বলেছি যে ভৌমজলের মূল উৎস হচ্ছে আবহিক বা মিটিওরিক জল। দ্বিতীয় হলো সহজাত বা কোনেট জল। সহজাত বা কোনেট জল আমরা কি পড়ছি? ভৌমজলের প্রকারভেদ পড়ছি। কাকে বলে সহজাত বা কোনেট জল? সাধারণত জলের মধ্যে যখন পলি সঞ্চিত হয়, আমরা জানি যে নদী, সমুদ্র, হ্রদের স্তরে স্তরে পলি সঞ্চিত হয়। তো এই সঞ্চিত হওয়ার সময় ওই পলির মধ্যে যদি জল আবদ্ধিত অবস্থায় আটকে থাকে তখন তাকে আমরা বলি সহজাত বা কোনেট জল। সমুদ্রের তলদেশে সমুদ্রের লবণাক্ত জলও আটকে থাকে, জন্মগত জলও বলি, কারণ শিলার মধ্যেই জলটা আবদ্ধিত অবস্থায় থাকে। পাললিক শিলা সঞ্চিত হয় জলের নিচে, তাহলে পাললিক শিলার মধ্যেই জলটা আবদ্ধ হয়ে থাকে বলে একে আমরা অনেক সময় জীবাশ্ম জল বলেও কিন্তু অভিহিত করে থাকি। বোঝা গেল? সহজাত বা কোনেট জল বা জীবাশ্ম জল এই জলটাকে বলি। দ্বিতীয় ভাগ। তৃতীয় ভাগ হলো উৎসন্দ জল। উৎসন্দ জল, উৎ মানে কি? উত্থান, সন্দ মানে হচ্ছে ক্ষরণ। অনেক সময় ভূগর্ভস্থ ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে তখন ভূঅভ্যন্তরস্থ জল ওই ম্যাগমার সঙ্গে, গরম ম্যাগমার সঙ্গে যখন বাইরে ছিটকে বেরিয়ে আসে তখন সেই জলকে বলা হয় উত্তপ্ত খনিজপূর্ণ যে গরম জলটা ম্যাগমার সঙ্গে বাইরে বেরিয়ে আসে তখন সেই জলটাকে আমরা বলি উৎসন্দ জল। উৎস কথার অর্থ হচ্ছে উত্থান, সন্দ কথার অর্থ হলো ক্ষরণ। এটা হচ্ছে উৎসন্দ জল। তারপর সর্বশেষ ভাগ হলো 4 নম্বর
মহাসাগরীয় জল। উপকূল সংলগ্ন, মহাসাগরের উপকূল সংলগ্ন এলাকাতে অনেক সময় জল যখন বারবার উপকূল বা বেলাভূমির ওপর আছড়ে পড়ে, তখন উপকূল সংলগ্ন যে শিলা, সেই শিলাস্তরের মধ্যে দিয়ে জল চুইয়ে ভেতরে প্রবেশ করে, ভূ অভ্যন্তরের ভেতরে প্রবেশ করে। এই জলটাকে আমরা বলি মহাসাগরীয় জল। তাহলে এই হলো 4 ধরনের ভৌম জল: আবহিক জল বা মেটিওরিক জল বা গগনাম্ব জল, সহজাত বা কোণের জল, উৎসন্দ জল বা ম্যাগমা জল, এবং সর্বশেষ হলো মহাসাগরীয় জল। ভৌম জল কিন্তু মাটির নিচের জলবায়ু স্তর, অর্থাৎ এটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে মাটির নিচে ভূ অভ্যন্তরে জলটা সঞ্চিত হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে এটা এই কাজটা কিন্তু হয়ে থাকে। এটা একদিনে যে হয় তা নয়, দীর্ঘ সময় ধরে কিন্তু ভৌমজল বা উপপৃষ্ঠীয় জল মাটির অভ্যন্তরে ধীরে 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 স্তরবিন্যাসের ওপর বা স্তরভাগের ওপর অবস্থান করে। কিভাবে যায়? যে প্রবেশ্য শিলাস্তর দিয়ে জল চুইয়ে চুইয়ে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি, যাকে আমরা বলি অভিকর্ষজ টান, কারণ পৃথিবী কী করে? পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তো কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। তাহলে পৃথিবীর কেন্দ্র মানে কি? ভূ অভ্যন্তর একদম নিম্নস্থল। সেইখানে কিন্তু এই জলটাকে অভিকর্ষজ টানে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে এসে সঞ্চিত করে। প্রবেশ্য শিলাস্তর থেকে নিচের স্তর পর্যন্ত এই জলস্তরের বিন্যাসকে আমরা বলি অ্যাকুইফার। অ্যাকুইফার শব্দটা তোমাদের কাছে নতুন, এটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে অ্যাকুইফার। ভৌমজলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো অ্যাকুইফার, যেটা জলের নিচে, যখন মাটির নিচে স্তরবিন্যাস অনুযায়ী যখন জল প্রবেশ্য শিলাস্তরের ভেতর দিয়ে অভিকর্ষজ টানে চুইয়ে চুইয়ে নিচে অবস্থান করছে, তখন তাকে আমরা বলছি অ্যাকুইফার। অ্যাকুইফার শব্দটার উৎপত্তি কোথা থেকে হয়েছে? সেটা হচ্ছে অ্যাকুইফার, এটা ল্যাটিন শব্দ। অ্যাকুইফার শব্দটার উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ থেকে অ্যাকুই। অ্যাকুই মানে AQUI থেকে এসছে অ্যাকোয়া, AQUI থেকে এসেছে অ্যাকোয়া শব্দটা, যার অর্থ হচ্ছে জল। আর ফার শব্দটা থেকে এসছে ফেরি, যার অর্থ হচ্ছে বহন করা। তার মানে কি? জল বহন করা স্তর। অ্যাকুইফার হচ্ছে জলবায়ু স্তর। পরিষ্কার কথা, পাতি বাংলায় দাঁড়াবে জলবায়ু স্তর। কি হয়? যে ভূত্বকের যে স্তরের বা ভূত্বকের ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে যখন জল প্রবাহিত, ক্ষরিত এবং পরিপূরিত হয়, জল বয়ে যাচ্ছে, সেখান থেকে ক্ষরণ হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, আবার সেটা ফিল আপও হয়ে যাচ্ছে, পরিপূরিত হয়, এবং যেটা দেখতে পাই জলের ভাণ্ডার রূপে এটা অবস্থান করে, সেই স্তরকে আমরা বলি অ্যাকুইফার। কেমন? তাহলে কাকে বলবো? ভূতাত্ত্বিক স্তরের, যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত, ক্ষয়িত, পরিপূরিত হয় এবং জলের ভাণ্ডার রূপে অবস্থান করে, সেই স্তরকে আমরা বলি অ্যাকুইফার বা জলবাহী স্তর। কারণ দেখো, নামের মধ্যেই কিন্তু জল বহনকারী এই কথাটা উল্লেখ করা আছে। অ্যাকুইফার মূলত দুরকম। কত রকমের হয়ে থাকে? প্রকারভেদ আমরা এবার দেখবো অ্যাকুইফারের। সেটা হচ্ছে অ্যাকুইফার কিন্তু আমরা যে ধরনের দেখতে পাই, বিভিন্ন রকমভাবে একটু ছবি এঁকে তোমাদেরকে বোঝালে আরেকটু সুবিধা হবে কিভাবে অ্যাকুইফারের গঠন হয়। আমি ছবি এঁকে তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা ভূত্বকের আমি সেকশন ভাগ করছি। সেকশন ভাগ করে কি হচ্ছে? যে এখানে বিভিন্ন জায়গায় এরকমভাবে জলবায়ু স্তর, প্রবেশ্য স্তর, অপ্রবেশ্য স্তর লেয়ার মেনটেন করে যখন অবস্থান করবে, দুটো অপ্রবেশ্য স্তরের মাঝখানে যখন একটা প্রবেশ্য স্তর অবস্থান করে, এবং এইখানে হচ্ছে ভূত্বক, গাছপালা বিভিন্ন রকম রয়েছে। এটা হচ্ছে এটা প্রবেশ্য স্তর, এটা অপ্রবেশ্য, নিচেরটা অপ্রবেশ্য। এখানে শিলা, নুড়ি, পাথর বহু কিছু রয়েছে। একটু ব্লু দিয়ে এঁকে দেখাই, আরেকটু সুবিধা হয়। ধরো এই জায়গাটা নীল যে কালারটা করছি, জানি না বুঝতে পারা যাচ্ছে কিনা। নীল মানে হচ্ছে প্রবেশ্য, বাকি যে ব্ল্যাঙ্ক জায়গাটা, নীল যে জায়গাটা, নীল মানে জল, জলের রং দিয়েই দেখালাম। অপ্রবেশ্য, প্রবেশ্য, অপ্রবেশ্য, এই যে প্রবেশ্য স্তরটা, এইখান দিয়ে জল ভূগর্ভ থেকে চুইয়ে চুইয়ে
ভেতরে প্রবেশ করছে এবং এটা কিন্তু পার্মানেন্টলি জলবায়ু স্তর। আমরা এখানে দেখতে পাই যে অ্যাকুইফার শিলাস্তরের যে অবস্থান, জলের ক্ষরণ এবং তার যে প্রবাহ, সেই অনুযায়ী বিভিন্ন রকম অ্যাকুইফার দেখতে পাই। যেমন মুক্তবাহী জলস্তর, যেটাকে আমরা দেখতে পাই যে বললাম দুটো অপ্রবেশ্য স্তরের মাঝখানে যখন একটা প্রবেশ্য শিলাস্তর অবস্থান করবে তখন এটাকে আমরা বলবো মুক্ত। এবং এই দুই দিকের চাপে, দুই দিকের প্রেশারের চাপে এটা ওপরের দিকে উঠে যাবে আস্তে আস্তে, তখন সেখানে একটা মুক্ত, উপরের দিকটা ওপেন গ্রাউন্ড, সেজন্য তাকে আমরা বলছি মুক্ত আবহিক বা মুক্ত জলবায়ু স্তর, যেখানে কোনো রকম কোনো বাধা থাকছে না, তাকে আমরা বলছি মুক্ত জলবায়ু স্তর। এর আরেক নাম অআর্তেজীয় বা অ্যাফ্রিয়েটিক অ্যাকুইফারও একে বলা হয়ে থাকে। তারপর হচ্ছে আবদ্ধ জলস্তর। আবদ্ধ মানে কি, এই যে মাঝখানটা, দুই দিকে দুটো অপ্রবেশ্য শিলাস্তর, তার মাঝখানে যদি প্রবেশ্য শিলাস্তর থাকে, এই প্রবেশ্য শিলাস্তরের মধ্যে জল প্রবেশ করে এখানটায় দুদিকের মাঝের চাপে মাঝখানটা স্থির হয়ে থাকে এবং যেহেতু দুদিকের চাপটা বেশি, ফলে মধ্যবর্তী আবদ্ধ স্তরে জলের উপর অসম্ভব চাপ থাকে, অপরিসীম প্রেশার থাকে এবং এইখান থেকে অনেক সময় আমরা পার্মানেন্টলি একটা জলবায়ু স্তর দেখতে পাই। এবং যখন ভূপৃষ্ঠের ওপরে বৃষ্টিপাত হয়, তুষারগলা জল হয়, তখন এই প্রবেশ্য শিলার ভিতর থেকে জল চুইয়ে চুইয়ে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে জলটা সঞ্চিত হয়ে থাকে। ঊর্ধ্বমুখী চাপের ফলে জল একটা উচ্চতা পর্যন্ত উঠে আসার পর একটা উদস্থৈতিক ভারসাম্য আমরা বজায় রাখতে এখানে দেখতে পাই। এছাড়াও কি দেখতে পাই, এছাড়াও দেখতে পাই স্থানীয় বা পার্চ জলবায়ু স্তর। অনেক সময় ওপেনে এই জায়গায় উল্টানো চামচের মতো জলের স্তর অবস্থান করে আবদ্ধ হয়ে, তাকে আমরা বলি স্থানীয়ভাবে এটা দেখতে পাই স্থানীয় বা পার্চড অ্যাকুইফার। অ্যাকুইফ্লুড হলো যে স্তরে অত্যাধিক সছিদ্রতার জন্য প্রচুর পরিমাণে জল ধরে রাখতে পারে, ভীষণ সছিদ্র, ফলে এদের জল ধরে রাখার কোনো সমস্যা হয় না, সেইখানে দেখতে পাই অ্যাকুইটার দেখতে পাই, অ্যাকুইফিউজ দেখতে পাই, অ্যাকুইফার্ড এবং নির্গমনযোগ্য জল আমরা লক্ষ্য করে থাকি। ঠিক আছে, এবার অ্যাকুইফারের মধ্যে ভৌমজলের স্তরবিন্যাস কিভাবে হয়? অ্যাকুইফারের মধ্যে ভৌমজলের স্তরবিন্যাস কিন্তু অবশ্যই হবে, কারণ অ্যাকুইফার ভৌমজলের সঙ্গে দৃঢ়ভাবে সম্পর্কযুক্ত। আমরা অ্যাকুইফারের মধ্যে ভৌমজলের যে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত স্তর যে সৃষ্টি হয় তার ভিত্তিতে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ফ্রিয়েটিক জলস্তর, আরেকটা হলো ভাদস জলস্তর। ফ্রিয়েটিক জলস্তর আর ভাদস জলস্তর। কাকে বলে ফ্রিয়েটিক জলস্তর? দেখো সেকশন ভাগ করলে বুঝতে পারবো। ফ্রিয়েটিক জলস্তর মানে হচ্ছে যে জায়গাটা শিলা পুরোপুরিভাবে সম্পৃক্ত, সবসময়ের জন্য ভেজা আছে, উপপৃষ্ঠীয় যে জলপীঠ স্তরটা সেখান থেকে শিলা ধীরে ধীরে সঞ্চিত হয়ে ধীরে ধীরে জল বহন করে নিজেকে ভিজিয়ে সেই জায়গাটায় জলটা পার্মানেন্টলি সঞ্চয় করে রাখে। এই জন্য এখানে আমরা স্থায়ী সম্পৃক্ত স্তর এবং পরিবর্তনশীল সম্পৃক্ত স্তরও কিন্তু দেখতে পাই। স্থায়ী কেন? এই যে নীল জায়গাটা আমি শেড দিয়ে দিলাম, এইটা হচ্ছে ফ্রিয়েটিক স্তর, এইখানে জল সবসময়ের জন্য সঞ্চিত থাকছে। এটা স্থায়ী এবং অস্থায়ীভাবে, অর্থাৎ স্থায়ী সম্পৃক্ত স্তর এবং পরিবর্তনশীল সাময়িক সম্পৃক্ত স্তর দুই ভাগে ভাগ করতে পারি এটাকে আমরা। কেন? স্থায়ী হচ্ছে যে জায়গাটায় পার্মানেন্টলি জল থাকছে, কৈশিক স্তর চুইয়ে চুইয়ে একদম ভেতরে গেল, কোনো সময় জল কমছে না, সেটা হচ্ছে স্থায়ী। আর যে পরিবর্তনশীল, ঋতুর পরিবর্তনশীলতার সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ, তুষারগলা জলের পরিমাণ কমে গেলে পরে জলের স্তরটা বা জলবায়ু স্তরটা কিন্তু ওঠানামা করে বলে এটাকে আমরা বলে থাকি সাময়িক সম্পৃক্ত স্তর। এবার চলে আসব ভাদস জল। ফ্রিয়েটিকটা দেখে নিলাম, এই জায়গাটা হচ্ছে ফ্রিয়েটিক, আমি যেটা নীল দিয়ে লিখলাম ফ্রিয়েটিক। তার ওপরে রয়েছে ভাদস জলস্তর। কীরকমভাবে হয়? এর ওপরে মৃত্তিকা স্তর, বড় বড় এই ধরনের মৃত্তিকার দানা দিয়ে গঠিত, তার নিচে এখান দিয়ে সরু সরু নলের মতো কৈশিক স্তর, চুলের মতো, এই নলগুলো দিয়ে ধীরে 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 জল চুইয়ে এই স্থায়ী সম্পৃক্ত স্তরটাকে গঠন করে। এটা একটা মৃত্তিকা স্তর। তার ওপরেও কিন্তু আলগা মৃত্তিকা দেখতে পাচ্ছি। ভাদস্তরে কি হয়? ভাদস্তর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যখন জলপীঠ পর্যন্ত যে উপপৃষ্ঠীয় স্তর, সেই উপপৃষ্ঠীয় স্তরের যে অংশ কখনো সম্পৃক্ত হয় না, সে কিন্তু জল ওই স্তরের মধ্যে দিয়ে কিন্তু অভিকর্ষজটারে নিম্নমুখী হয়, নিজে সম্পৃক্ত হয় না। এই জায়গাটা সম্পৃক্ত হচ্ছে না,
কিন্তু অভিকর্ষজ টানের জল নিম্নমুখী হয়ে কিন্তু পরিবহনটাকে বজায় রাখছে। জলবায়ু স্তর তো অবশ্যই জল থাকতেই হবে যেহেতু অ্যাকুইফার, কিন্তু নিচে ভিতরে নিচের স্তরকে সম্পৃক্ত করে, সেই স্তরকে বলা হয় ভাদস্তর। আমরা এখানেতে দেখতে পাই ভাদস্তর 3 ভাগে বিভক্ত: মৃত্তিকা জলস্তর, কৈশিক স্তর এবং মধ্যবর্তী ভাদস্তর। এই ভাগে আমরা ভাগ করেছি। এবার দেখব ভৌমজলের সংবহন, পূরণ বা তার যে ক্ষরণ, এই যে মাত্রাগুলো, ভৌমজলের সংবহন, পূরণ এবং ক্ষরণ। আমি বারবারই বলেছি এই জলের যে মাত্রাটার বাড়া কমা, জল জমা হবে, জল ব্যবহৃত হবে, জল আবার কিন্তু পরিপূরিত হয়ে যাবে। এগুলো বৃষ্টির জল এবং তুষারগলা জলের মাধ্যমে এটা বেশি পরিমাণে হয়ে থাকে। সেই জন্য বৃষ্টির যখন ঋতু তখন জলস্তর ওপরে ওঠে, শুষ্ক ঋতুতে জলস্তর নিচের দিকে নেমে যায়। ডার্সির যে সূত্র, প্রখ্যাত বিজ্ঞানী ডার্সির সূত্রতে কিন্তু এই যে উদস্থৈতিক মানে কন্ডাক্টিভিটি এবং গ্র্যাডিয়েন্ট, যাকে আমরা বলছি উদক পরিবাহিতা এবং উদক অবক্রম, কন্ডাক্টিভিটি এবং গ্র্যাডিয়েন্ট, এই দুটো কিন্তু পরিবাহিতার উপর নির্ভর করে। কি সূত্র? ডার্সির সূত্র কি? কিউ ইকুয়াল টু, কিউ মানে কি? কিউ মানে হচ্ছে গতিবেগ গ্যালন পার মিটারে, জল কতটা স্পিডে যাচ্ছে গ্যালন পার মিটার। কিউ ইকুয়াল টু কে এ এইচ বাই এল, কিউ ইকুয়াল টু কে এ এইচ বাই এল। কিউ মানে হচ্ছে জলের প্রবাহ মাত্রা, গ্যালন পার মিনিটে কত। কে হচ্ছে প্রবেশতার মাত্রা, কতটা পরিমাণ জল প্রবেশ করতে পারছে। এ হলো প্রবাহের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, জল যে প্রবাহিত হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত। এইচ হলো জলস্তরের উচ্চতার পার্থক্য, যেটা একটু আগে বললাম ঋতুভিত্তিতে জলের ওঠানামা যেটা করে। এল হচ্ছে লেন্থ, দূরত্ব, কতটা গ্যাপিং আছে জলস্তরের সঙ্গে। এই ডার্সির সূত্র দিয়ে আমরা ভৌমজলের সংবহনের যে পরিবাহিতা সেইটাকে খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারি। ভৌমজলের সংবহন কীভাবে হয়? চুইয়ে, সিপেজ সিস্টেমে খুব আস্তে 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 চুইয়ে এক স্তর থেকে আরেক স্তরকে ভিজিয়ে চুইয়ে হতে পারে। চুইয়ে যখন সিপেজ হয়ে গেল সেটাকে রিচার্জ ফুলফিল করতে হবে আবার, কারণ সেই মোবাইল চার্জের মতো ব্যাটারি কমে গেলে যেমন আমরা রিচার্জ করি, তাহলে এই জলটাও যদি আমরা চার্জ না করি তাহলে পরে তো কখনোই পরিপূরিত হবে না, তাই না? তাহলে কীভাবে পরিপূরণ বা রিচার্জ করব? বৃষ্টিপাত, শিশির, তুষার গলা জল এরা যখন মাটিতে পড়বে, সেই মাটিতে পড়া জল অভিকর্ষজ টানের কারণে ভূ অভ্যন্তরে প্রবেশ করে জলটা আবার পরিপূরিত হয়ে যাবে। এবং ক্ষরণ বা ডিসচার্জ কোথায় হয়? বিভিন্ন ফাটল, শিলার গায়ে বা মাটির গায়ে অসংখ্য ফাটল থাকে, দারণ থাকে, চ্যুতি থাকে, এগুলো হচ্ছে দুর্বল স্থান। সেই দুর্বল স্থান দিয়ে ভৌম জল কী করে? ভূগর্ভস্থ স্তর থেকে কিন্তু বাইরে বেরিয়ে চলে আসে। এটা আমরা দেখতে পাই যে প্রস্রবণ, যখন আমরা দেখি, প্রস্রবণ কাকে বলে? যে যখন ধীর গতিতে জল এক জায়গা থেকে ভূগর্ভের কোনো জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে তখন তাকে আমরা বলি প্রস্রবণ। ভৌমজল যখন একটা ভূপৃষ্ঠের নির্দিষ্ট রেখা বরাবর বাইরে বেরিয়ে আসে তাকে আমরা বলি প্রস্রবণ। পাহাড়ি অঞ্চলে দেখবেন অজস্র প্রস্রবণ এরকম আমরা দেখতে পাই। যেমন যখন একটা দীর্ঘ অঞ্চল জুড়ে একটা ভৃগুতট বা তার রেখা বরাবর যখন বাইরের দিকে জল বেরিয়ে আসে তখন একত্রিতভাবে অনেকগুলো প্রস্রবণকে আমরা বলি প্রস্রবণ রেখা। যেমন এটা একটা ভূত্বক, যদি আমি একটু এঁকে দেখাচ্ছি তোমাদের, দেখো বুঝতে পারছো কি না। এই জায়গাটা থেকে, এই দুর্বল একটা জায়গা, ফাটল থেকে যখন অজস্র ধারার মতো এরা বেরিয়ে চলে আসবে, এই একত্রিতভাবে এতগুলো প্রস্রবণকে একটা কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করলে পরে একে আমরা বলি প্রস্রবণ রেখা। পাহাড়ি অঞ্চলে অজস্র প্রস্রবণ দেখতে পাওয়া যায়। আমরা দেরাদুনের সহস্রধারা, মণিকরণের যা দেখতে পাই, হিমাচল কুলু উপত্যকায় মণিকরণ, সেখানে এই ধরনের অজস্র প্রস্রবণ আমরা দেখতে পাচ্ছি। অবনত প্রস্রবণ আমার দুই রকম, অভিকর্ষজ প্রস্রবণ আর অভিকর্ষজ প্রস্রবণ। অভিকর্ষজ প্রস্রবণ কোনগুলো? যেমন অবনত জলপীঠ, যখন নিচের দিকে অবতল অংশে হয় সেখানে সংযোগ জলপীঠ, অর্থাৎ যদি
কোনো দুর্বল স্থান, যেমন কোনো শিলার মধ্যেকার ডাইক, সেটা একটা ফাটলযুক্ত জায়গা, সেখান দিয়ে যখন প্রস্রবণ বেরিয়ে আসে তাকে আমরা বলি সংযোগ প্রস্রবণ। চ্যুতি বা দারণ প্রস্রবণ, কোনো ফাটল যদি একটা সৃষ্টি হয় তখন পরবর্তীকালে সেই ফাটলের ধার বরাবর, চ্যুতির ঢাল বরাবর ভূগর্ভস্থ জল বাইরে বেরিয়ে আসে, তাকে বলি চ্যুতি প্রস্রবণ। বিদার এবং সন্ধি প্রস্রবণ, ভ্যাকলুশন প্রস্রবণ চুনাপাথরযুক্ত অঞ্চলে হয়, প্রচুর পরিমাণ চুনাপাথর দ্রবীভূত হয়, তারপর একটা সময় দেখা যায় দুর্বল স্থান ফাটল দিয়ে চুনাপাথরের মধ্যে জমে থাকা জল পাহাড়ের গায়ে বেরিয়ে আসছে। আমরা পাহাড়ি অঞ্চলে যদি কেউ কখনো যাও, গিয়ে দেখবে যে হঠাৎ করে কোথাও কি যদি তির করে ফাটল দিয়ে জল বেরিয়ে আসছে। কেন? তাহলে ওই জায়গাটা নিশ্চয়ই ভৌম জল, তুষারগলা জল বা বরফের জল বা বৃষ্টির জল সঞ্চিত হয়েছিল, পরবর্তীকালে ফাটল পাওয়া গেছে, সেখান দিয়ে জলটা বাইরে বেরিয়ে আসছে। ভৃগুতট পাদদেশীয় অঞ্চলে প্রস্রবণ দেখতে পাই, যাকে বলি ভৃগুতট পাদদেশ প্রস্রবণ। নদী ঢাল প্রস্রবণ দেখতে পাচ্ছি। স্থায়িত্ব অনুসারে আমরা দুরকম প্রস্রবণ দেখি, অবিরাম প্রস্রবণ, সবিরাম প্রস্রবণ। অবিরাম মানে কি? যে সমস্ত প্রস্রবণ দিয়ে অনবরত, ফাটল দিয়ে অনবরত জল বাইরের দিকে বেরিয়ে আসছে, কোনো সময়ের জন্য বন্ধ নেই, তাকে আমরা বলি অবিরাম প্রস্রবণ। আর সবিরাম মানে হচ্ছে বিরাম সহকারে, গ্যাপ দিয়ে দিয়ে একটু একটু বাদে 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 যখন জলটা বেরিয়ে আসে তাকে আমরা বলি সবিরাম প্রস্রবণ। যে আর্টেজিও কূপ, এটা কি? এটা হচ্ছে অভিকর্ষজ প্রস্রবণের একটা অত্যন্ত উল্লেখযোগ্য উদাহরণ। কি হয় আর্টেজিও কূপে? আর্টেজিও কূপ ওই সে আগের ছবিটার মতোই, দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে যদি একটা প্রবেশ্য শিলাস্তর অবস্থান করে, তাহলে মাঝের যে অপ্রবেশ্য স্তরটা, সেই স্তর দিয়ে কি হয়, এই মাঝখানের অংশটা দিয়ে অনেক সময় আমরা দেখতে পাই প্রবল চাপে, দুই দিকে প্রবল চাপে এই এটা অপ্রবেশ্য, প্রবেশ্য, অপ্রবেশ্য, এই স্তর দিয়ে যখন ভূপৃষ্ঠের ওপরে জমা বৃষ্টির জল, তুষারগলা জল চুইয়ে চুইয়ে যখন ভূ অভ্যন্তরে প্রবেশ করে, তখন এই অপ্রবেশ্য স্তরে দুই দিকের চাপে প্রবল বেগে, প্রবল ঊর্ধ্বমুখী চাপে এইভাবে ফোয়ারার মতো জল বাইরে বেরিয়ে চলে আসে। এই কূপকে আমরা বলি আর্টেজিও কূপ। এই কূপটা ফ্রান্সের আর্তোয়া প্রদেশে প্রথম আবিষ্কৃত হয়েছিল বলে, প্রথম দেখা গেছিল বলে, সেই আর্তোয়া প্রদেশের নাম অনুসারে এই কূপটাকে আমরা বলেছি আর্টেজিও কূপ। আর্টেজিও কূপে কিন্তু কোনো রকম প্রেশারের দরকার পড়ে না, পাম্পের সিস্টেমের দরকার পড়ে না, দুই দিকের উদস্থৈতিক চাপে মাঝখানে প্রবেশ্য শিলাস্তরে জমে থাকা জল প্রবল বেগে ফোয়ারার মতো বাইরে বেরিয়ে আসে, এটাকে আমরা বলি আর্টেজিও কূপ। এছাড়াও আরও উল্লেখযোগ্য আমরা বিভিন্ন রকম ভূমিরূপের ওপরে এই ধরনের প্রস্রবণ দেখতে পাই, যেমন গিজার। গিজার এটাও একটা কিন্তু বিশেষ ধরনের উষ্ণ প্রস্রবণ। এছাড়াও রয়েছে আগ্নেয় প্রস্রবণ, যেগুলো আমরা আর্টেজিও যে বিভিন্ন অংশে লক্ষ্য করে থাকি, যেমন আবদ্ধ জলবায়ু স্তরের মধ্যে উদস্থৈতিক চাপ থাকতে হবে, এটা প্রধান শর্ত, কারণ আবদ্ধ জলবায়ু স্তর না থাকলে পরে কোনোভাবে আর্টেজিও কূপ সৃষ্টি হবে না। প্রস্রবণের যে ছিদ্র মুখটা, এই যে জায়গাটা যেখান দিয়ে জল বাইরে বেরিয়ে আসছে, এই ছিদ্র মুখটাতে কিন্তু তার ওপরে, ছিদ্রমুখের ওপরে জলস্তরের চাপ প্রবল হতে হবে, তবেই তো প্রেশার দিয়ে জলটাকে বাইরে বের করবে, না হলে তো বের করতে পারবে না। শিলাস্তরের বিশেষ ভূতাত্ত্বিক গঠন, ওই যে বললাম প্রবেশ্য শিলাস্তর, অপ্রবেশ্য শিলাস্তর, প্রবেশ্য শিলাস্তর, অপ্রবেশ্য শিলাস্তর, এটা হচ্ছে একটা বিশেষ ভূতাত্ত্বিক গঠন। সেই ভূতাত্ত্বিক গঠনযুক্ত হতে হবে, বলি ভারযুক্ত অংশ হতে হবে, একনত ঢাল থাকতে হবে, না হলে পরে কিন্তু এটা হতে পারে না। আর অধক্ষেপণযুক্ত অঞ্চল তো ম্যান্ডেটারি, অবশ্যই। বৃষ্টিপাত, তুষারগলা জলের উপস্থিতি প্রচুর পরিমাণে থাকতে হবে, না হলে পরে কিন্তু জলের যে পার্মানেন্টলি স্টোরেজিং সঞ্চয়, সেটা কিন্তু ঘাটতি পড়বে। ঘাটতি পড়লে কিন্তু জলের চাপ কমে যাবে, তখন কিন্তু আর জল বাইরে বেরিয়ে আসতে পারবে না। দ্বিতীয় হলো আগ্নেয় প্রস্রবণ। ভূ অভ্যন্তরস্থ উত্তপ্ত ম্যাগমার সঙ্গে যখন জল বাইরে বেরিয়ে আসে, তখন তাকে বলি আমরা আগ্নেয় প্রস্রবণ। গিজারও কিন্তু এক ধরনের উষ্ণ প্রস্রবণ। গিজারও এক ধরনের উষ্ণ প্রস্রবণ, যেখানে জল এবং বাষ্প দুটোই নির্দিষ্ট সময়ের ব্যবধানে বাইরে প্রবল বেগে বেরিয়ে আসে। আমেরিকা যুক্তরাষ্ট্রের যে ইয়েলোস্টোন পার্ক, সেখানে ওল্ড ফেথফুল হলো একটা উল্লেখযোগ্য গিজার, যেখানে কয়েক ঘন্টা পর পর জল, উষ্ণ গরম জল, যেই বাষ্প হলো, নিচের দিকে চাপ আছে, উষ্ণ জল চাপ দিল, বাষ্প সহ বাইরে বেরিয়ে গেল।
যে বেরিয়ে গেল, জলের চাপ কমে গেল, আবার বাষ্পীভূত হলো গরম জল, আবার চাপ দিল, আবার বাইরে বেরিয়ে আসলো। সেই জন্য কিছুক্ষণ সময়ের গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু গিজারের জল বাইরে বেরিয়ে আসে। জলের উষ্ণতার ভিত্তিতে আমরা প্রস্রবণকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে শীতল প্রস্রবণ, আরেকটা হলো উষ্ণ প্রস্রবণ। শীতল প্রস্রবণ কোনটা? যে সমস্ত প্রস্রবণ দিয়ে ভূপৃষ্ঠস্থ যে জলের প্রবাহ বা দুর্বল স্থান দিয়ে যখন জলটা বাইরে বেরিয়ে আসে, সেই জলের তাপমাত্রা যখন মানব দেহের স্বাভাবিক তাপমাত্রার চাইতে কম হয়, তখন তাকে আমরা বলি শীতল প্রস্রবণ। যেমন আমাদের বিভিন্ন পাহাড়ি অঞ্চলের যে দেরাদুনের সহস্রধারা, মুসৌরির প্রস্রবণ, এগুলো হচ্ছে শীতল প্রস্রবণ। আর উষ্ণ প্রস্রবণ, যে সমস্ত প্রস্রবণ থেকে নির্গত হওয়া জলের উষ্ণতা স্থানীয় ভৌম জলের স্বাভাবিক উষ্ণতার থেকে বেশি হয়, তাকে বলা হয় উষ্ণ প্রস্রবণ। যেমন বক্রেশ্বর, সেখানে গরম জল বেরোয় আমরা জানি, মণিকরণে গরম জল বেরোয়, সেখানেও দেখতে পাই আমরা এই ধরনের উষ্ণ প্রস্রবণ দেখতে পাচ্ছি। ভূত্বকের কাছাকাছি ম্যাগমা গহ্বর যদি অবস্থান করে, তাহলে কিন্তু তখন এই জলটা গরম অবস্থায় বেরিয়ে আসে। তাতা পানি, সিমলার কাছে, কুলুর কাছে মণিকরণ, এই ধরনের উষ্ণ প্রস্রবণের উদাহরণ। এখানে তোমাদেরকে একটা কথা বলি, আমাদের পশ্চিমবঙ্গ জেলাতে কালিম্পংয়ের কাছে দাওয়া পানি বলে একটা জলপ্রপাত আছে। এই জলগুলো কিন্তু ভীষণ খনিজপূর্ণ জল। জলগুলো যে বেরিয়ে আসে, যার মধ্যে সালফার, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড বহু কিছু কিন্তু মিশ্রিত হয়ে থাকে। তো সেখানেও কিন্তু আমরা এই ধরনের বহু জায়গায় এরকম উষ্ণ, হালকা উষ্ণ জলপ্রপাত বা প্রস্রবণ লক্ষ্য করেছি। নেক্সট হচ্ছে এই যে জলের উষ্ণতার ভিত্তিতে আমরা প্রস্রবণকে কয়েক ভাগে বা দুভাগে ভাগ করেছি, স্বল্প উষ্ণ প্রস্রবণ আর অধিক উষ্ণ প্রস্রবণ। স্বল্প উষ্ণ প্রস্রবণ মানে কি? যেটা মানব দেহের শরীরের তাপমাত্রার থেকে একটু প্রায় সমান সমান হবে, আমাদের দেহের যে টেম্পারেচার সেই তাপমাত্রা সমান, সেটা হচ্ছে স্বল্প উষ্ণ। আর অতি উষ্ণ, যখন মানব দেহের উষ্ণতার থেকেও এই প্রস্রবণের জলের উষ্ণতা বেশি থাকবে, তাকে আমরা বলবো অত্যাধিক উষ্ণ প্রস্রবণ। সুতরাং প্রস্রবণ কিন্তু অনেক রকম। নেক্সট হচ্ছে রাসায়নিক ধর্ম অনুসারে। জল মানে কি? জল অনেক রকম রাসায়নিক পদার্থ দিয়ে সংযুক্ত। একটা হচ্ছে স্বাদু জলের প্রস্রবণ, আরেকটা হলো খনিজ জলের প্রস্রবণ। স্বাদু জলের প্রস্রবণ কোনগুলো? সাধারণত আমরা জানি যে প্রত্যেকটা জায়গার জলেই কিন্তু কিছু না কিছু প্রাকৃতিক সম্পদ কিছু কিছু জায়গাতে দ্রবীভূত খনিজের অবস্থায় সেই জলের মধ্যে অবস্থান করে। কিন্তু কিছু প্রস্রবণের জলে দ্রাব্য খনিজের পরিমাণ প্রতি লিটারে যদি 1 গ্রাম বা তার চেয়ে কম থাকে, তখন তাকে আমরা বলবো স্বাদু জলের প্রস্রবণ। আর খনিজ জল, যে জলের মাত্রা বেশি থাকবে, খুব স্বাভাবিক, সালফার, ক্যালসিয়াম, যেগুলো আমি একটু আগে বললাম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ক্লোরাইড, এই সমস্ত লৌহ যৌগ, এই সমস্ত খনিজ পদার্থ যদি বেশি থাকে, তখন তাকে বলা হয়, সেই প্রস্রবণগুলোকে বলা হয় খনিজ প্রস্রবণ। ওই যে দাওয়া পানি একটু আগেই বললাম, যে কালিম্পংয়ের কাছে একটা জায়গা, যেখানে একটা প্রস্রবণ রয়েছে যেখানে প্রচুর পরিমাণ খনিজ সমৃদ্ধ। তো আগেকার দিনে তো একটা সময় আমাদের দেশ তো ব্রিটিশের অধীনে ছিল, তো তারা তখন কি করতেন, শীতকালে তো সব জায়গার টেম্পারেচারই সমান, কিন্তু গরম যখন, তারা এই গরমটা সহ্য করতে পারতেন না। তো দার্জিলিংকে ওরা গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ব্যবহার করতেন। তো সেখানে এক সাহেব, চা বাগান আছে প্রচুর, আমরা দেখেছি, এক সাহেবের গোটা শরীরে স্কিন ডিজিজ হয়েছিল, চর্মরোগ। তো সৌভাগ্যক্রমে ওইখানকার এক ওয়াটার ফলস, উনি নিজে জানতেন না, সেই জলে উনি স্নান করলেন এবং মিরাকেল দেখলেন যে কিছুদিন পর তার সমস্ত চর্মরোগগুলো সেরে গেল। সেই থেকে স্থানীয় লোকরা বিশ্বাস করতে শুরু করে, আজও টিল নাও দাওয়া পানি ফলস বলে ওই জায়গাটাকে। যে কেন? যে ওই জলের মধ্যে ওষুধ আছে, অবশ্যই বিভিন্ন খনিজ আছে, যে খনিজগুলো আমি বললাম, এগুলো কিন্তু খনিজ প্রস্রবণের একটা অত্যন্ত উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ পার্ট। এবং পাহাড়ি অঞ্চলে আমি দেখেছি, নিজেও দেখেছি অনেকবার গিয়ে, বহু মানুষ কিন্তু এই যে ফলসগুলো আছে, সেই ঝোড়া, ওনারা স্থানীয় ভাষায় সেগুলোকে ঝোড়া বলেন, সেই জল পান করেন। বিভিন্ন রকম মেডিসিন হিসেবেও কিন্তু এই জলগুলো উপকারী বলে ব্যবহৃত হয়। তাহলে এই হলো আমাদের বিভিন্ন রোগ নিরাময় করার গুণ কিন্তু এই খনিজ প্রস্রবণের আছে। এই হলো আমাদের বিভিন্ন প্রস্রবণের শ্রেণীবিভাগ। সুতরাং এবার আমরা দেখব যে মানব জীবনে এই ভৌমজল এবং প্রস্রবণ, এই দুটোর গুরুত্ব কতখানি, অপরিসীম গুরুত্ব, যেটা আমাদের সর্বশেষ আলোচনা, অর্থাৎ আমাদের আজকের যে আলোচ্য বিষয়ের মূল বিষয়বস্তু, গুরুত্ব কি? গুরুত্ব অপরিসীম। মানব জীবনে ভৌমজল এবং প্রস্রবণ দুটোরই গুরুত্ব কিন্তু অপরিসীম।
প্রথম গুরুত্ব হচ্ছে 1 নম্বর, পানীয় জলের সরবরাহ। এই যে জলটা আমরা পান করি, আমরা কোথা থেকে এই জলটা সঞ্চয় করি? পাম্পের মাধ্যমে যে জলটা সংগ্রহ করি। তোমরা অনেকে দেখেছো, হয়তো জানি না, মানে গ্রামীণ অঞ্চলের ছেলেমেয়েরা তো অবশ্যই দেখে, আমরাও ছোটোবেলায় দেখেছি, টিউবওয়েল যখন পোঁতা হয় তখন দেখেছো যে বারবার পাম্প করে পাইপের ওপর পাইপ মাটির ভেতরে প্রেস করে ঢোকানো হয়। তারপর কী হয়, ভেতর থেকে কাদা গোলা জলটা বেরিয়ে আসে, বেরোতে বেরোতে একসময় পরিশ্রুত পানীয়। এই যে বোরিং সিস্টেম, বিভিন্নভাবে যে জলে যে জলটা ওয়াটার সাপ্লাই হচ্ছে, কোথা থেকে পাই? মাটির নিচ থেকে পাই। এর সোর্স কি? সোর্স হচ্ছে ভৌমজল এবং প্রস্রবণ। আমরা সমতল অঞ্চলে যারা বসবাস করি, আমরা হয়তো প্রস্রবণটা কম মাত্রায় দেখি, কিন্তু ভৌমজলটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। পানীয় জলের সরবরাহ রূপে ব্যবহার করি। দ্বিতীয় হচ্ছে, শীতকালে শীতল জলবায়ু অঞ্চলে ঘর বাড়ি উষ্ণ রাখে। কীরকম রাখে? শীতল যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কী হয়, ঠান্ডা অটোমেটিক বেশি। এবার গরম জল যদি পাশাপাশি কোনো প্রস্রবণ বা কিছু থাকে, তার প্রভাবটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের জলের ওপর এসে পড়ে। দ্বিতীয় পয়েন্ট এটা। তৃতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, যেটা আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, কৃষিক্ষেত্রে প্রচুর পরিমাণে আমরা ভৌমজল ব্যবহার করি। পাম্পিং সিস্টেম, শ্যালো সিস্টেম যেগুলো ব্যবহার করি, সেগুলো কিন্তু সবটাই ভৌমজল কৃষিক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর কি কাজে ব্যবহার করে থাকি? শুষ্ক যে অঞ্চল, সেই শুষ্ক অঞ্চলে জল সরবরাহ করার কাজে, সে সমস্ত জায়গাতেও কিন্তু আমরা এই ভৌমজল ব্যবহার করে থাকি। আর কি করে থাকি? আর কোথায় করি? জনবসতি স্থাপনে ব্যবহার করে থাকি। বিভিন্ন জায়গায় যে ভূতাপীয় শক্তি, সেই শক্তির বিভিন্ন মাত্রায় বিভিন্ন জায়গায় তার গুরুত্ব অপরিসীম। নিত্যবাহী যে নদী, নিত্যপ্রবাহী নদী, দেখবে আমরা দুরকম নদী বলি, নিত্যবাহী, অনিত্যবাহী। অর্থাৎ কিছু কিছু নদী আছে যে নদীগুলোতে সারা বছর জল থাকে, বন্যায় হয়তো এক্সেস জল আসে, কিন্তু এছাড়াও গ্রীষ্মকালে সম্পূর্ণ জল কিন্তু শুকিয়ে যায় না, একটু হলেও জল থাকে। তাহলে তার সোর্সটা কি? ওই যে একটু আগে আমি পড়ালাম, এর আগে তোমাদেরকে পড়িয়েছি, যে জলের লেয়ারটা এমন একটা জায়গায় যায় যে একদম ভৌমজলের লেয়ারের সঙ্গে টাচ করে ফেলে, স্পর্শ করে যায়। তখন কিন্তু সেই জায়গায় পার্মানেন্টলি একটা সোর্স, ওয়াটার সোর্স কিন্তু প্রবাহিত হতে থাকে। তাহলে আমরা এটা কি দেখলাম, যে মানব জীবনে ভৌমজল এবং প্রস্রবণ দুটোর গুরুত্বই কিন্তু অপরিসীম। ভৌমজল না থাকলে এই যে আমাদের এত মানুষের বিপুল পরিমাণ জলের চাহিদা, সেই চাহিদা কোনোভাবেই কিন্তু মিটিয়ে ফেলা যেত না। শুরু করেছিলাম যা দিয়ে, আবারও শেষ করছি তাই দিয়ে, যে জলের অপর নাম যে জীবন, এটা কিন্তু ভৌমজলের জন্যই সম্ভব হয়েছে জীবনকে টিকিয়ে রাখা বা জীবনকে বাঁচিয়ে রাখা। আজকে এই পর্যন্তই ক্লাস। সবাই ভালো থেকো।